ড্রয়িং রুমে পাতানো সোফায় বসে আছে মিহি আর আদ্রিস। পাশে মিহির কাজিন রবিন, সে আবার এখানকার থানার ভারপ্রাপ্ত ওসি। মিহি আর আদ্রিস পাশাপাশি বসে আছে ঠিকই, তবে কেউই কারো দিকে তাকাচ্ছে না। দুজনেই অপেক্ষা করছে অরণ্যের জন্য। মিহি ল্যাপটপ হতে নিয়ে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। আদ্রিস তখন চোখ তুলে তাকালো ওর দিকে। মিহি বুঝতে পারলো চুপ করে আছে, মন দিয়ে নিজের কাজ করছে। মাঝে মধ্যে আবার রবিনের সাথে এটা সেটা নিয়ে কথা বলছে। আদ্রিসের ভালো লাগলো না মিহির এমন আচরণ। চঞ্চল মিহি হুট করে এতটা গম্ভীর হয়ে যাবে ভাবনাতেও ছিল না আদ্রিসের। পরক্ষণে আবার ভাবছে আদ্রিস, মিহির এই পরিবর্তনের কারণ তো সেই। অবাক হচ্ছে কেন আয়না যেভাবে বারবার তাকে ফিরিয়ে দিয়েছে, ঠিক তেমনি করে আদ্রিসও ফিরিয়ে দিয়েছে মিহিকে। একবার মিহির জায়গায় নিজেকে বসিয়ে ভাবলো আদ্রিস। মিহির অভিমান করাটা স্বাভাবিক, বুঝতে পারলে কিছু না বলে চুপ রয়েছে। অরণ্য এসে বসেছে মিহির মুখোমুখি। মিহি তখন ল্যাপটপটা অরণ্যর দিকে ঘুরিয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখতে স্তব্ধ হয়ে গেল সে। বিস্ময় নিয়ে তাকালো মিহির দিকে, চোখের ইশারায় বোঝালো অরণ্য যা দেখছে সত্যি কিনা। মিহি হয়তো বুঝলো অরণ্যর চোখের ভাষা, বলে উঠল সে, অবাক হলি? আমিও হয়েছিলাম, তুই যা দেখছিস সেটাই সত্যি। অরণ্য আবার ল্যাপটপটা হাতে নিয়ে ভালো করে দেখলো। স্পষ্ট বোঝা না গেলেও দেখা যাচ্ছে ভালো করে আনহার মতো একটা মেয়ে কারো গাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছে তার সাথে। কিরণের মুখে অরণ্য শুনেছিল সুভার আম্মুর যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিনই কিরণও দেখেছিল আনহাকে। বুঝতে বাকি রইল না অরণ্যর তার ভাবনার সত্যি। হসপিটালে আনহার অমন ভয়ার্থ মুখশ্রী দেখে বুঝে নিয়েছিল অরণ্য সবকিছুর পেছনে কিছুটা হলেও আনহা আছে। সুভার আম্মুকে যে গাড়িটা ধাক্কা মেরেছিল ওই গাড়িটা ছিল আনহাও। রবিন তখনই বলল ওই গাড়িটা ছিল রাইয়ানের। অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালো অরণ্য। আনহা আর রাইয়ান মিলে এইসব করেছে, কিন্তু গাড়িটা তো ধাক্কা মারতে এসেছিল কিরণকে। রাইয়ান কি তবে কিরণের ক্ষতি করে অরণ্যর থেকে প্রতিশোধ নিতে চাইছিল? আনহাও তাকে সাহায্য করেছে এই কাজে। হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে এলো অরণ্যের। তিত্তির করে রাগ বেড়ে গেল তার। মিহি তখন অরণ্যকে ডাকলো। অরণ্য। ধ্যান ভাঙলো অরণ্য, নিজেকে স্বাভাবিক করে ডাকলো। তাকালো মিহির দিকে বিস্মিত হয়ে বলল তখন, আনহা এসব করেছে? আই ক্যান্ট বিলিভ দিস। আনহা একা নয়, আনহা আর রাইয়ান দুজন মিলে এসব করেছে। আন্না নামটা শোনা মাত্র ফ্রু কুচকে মিহির দিকে তাকালো আদ্রিস। সবার কথা বলার মাঝখানে বলে উঠল, মানে আনহা এসব করেছে মানে কি? ওই মেয়েটার কি মুখ দেখা যাচ্ছে? মিহি রেগে তাকিয়ে বলল আদ্রিসকে, তোর কি মনে হচ্ছে আমি এআই দিয়ে এই মিথ্যে ভিডিওটা বানিয়ে এনেছি? আদ্রিস চোখ বন্ধ করে শ্বাস ছাড়ল। মিহিকে কিছু বলতে যাবে তখনই মিহি উঠে দাঁড়িয়ে অরণ্যর উদ্দেশ্যে কথাটা বলে উঠল, দেখ অরণ্য, তুই হেল্প চেয়েছিলি, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। এখন তোরা আমার কথা বিশ্বাস করবি কিনা এটা তোদের ব্যাপার, আমি চাচ্ছি। মিহি চলে যাচ্ছিল, পিছু পিছু গিয়েছে ওর কাজে। এইদিকে অকারণেই রাগ হচ্ছে আদ্রিসের। মিহির সাথে ছেলেটাকে দেখে ভেতরে জ্বলে পুড়ে শেষ হচ্ছে তার। না পারছে দেখতে, না পারছে সইতে। অরণ্য উঠে দাঁড়িয়েছে আদ্রিসের রাগান্বিত চেহারার দিকে তাকে মুচকি মুচকি হেসে বলছে তাকে, বাব্বা আমার ভোলা ফালা চেলা কালো মানিক প্রেমে পড়েছে। আদ্রিস কথা বলল না কোনো, চুপচাপ বেরিয়ে গেল অরণ্যর ফ্ল্যাট থেকে। আদ্রিসের যাওয়ার দিকে তাকিয়ে হাসছে অরণ্য। দেরি করলো না অরণ্য, তাকেও এবার বাসায় ফিরতে হবে, কারণ সকাল থেকেই ফোন দিয়ে যাচ্ছে একের পর এক। এবার না ফিরলে এখানে এসেই ঝামেলা বাঁধাবে অরণ্যর সাথে। খাটের সাথে মাথা ঠেকিয়ে মেঝেতে বসে আছে আনহা, চুলগুলো এলোমেলো হয়ে আছে, গায়ের ওড়নাটা পড়ে আছে মেঝেতে। পুরো রুমের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিক সেদিকে। যে কেউ দেখলে বলে দিবে বহুদিন ধরে নিজের যত্ন নেয় না সে। আনহার আম্মু এসেছেন মেয়ের জন্য খাবার নিয়ে। চোখের সামনে মেয়েকে এভাবে শেষ হয়ে যেতে দেখছেন, তার কষ্ট কম হচ্ছে না। কিন্তু আনহার এমন আচরণের কারণ অজানা ওনার কাছে। সেলিনা বেগমের মৃত্যুর পর থেকেই এমন নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে সবকিছু থেকে। রুম থেকে বের হয় না এখন আর। একটা সময় সারাদিন বাইরের সময় কাটানো আনহা এখন নিজেকে বন্দি করে নিয়েছে চার দেয়ালের মধ্যে। আনহার আম্মু ওর কাছে গিয়ে বসলেন, কাঁধে হাত দিয়ে বললেন, কি হয়েছে মা তোর? কি সমস্যা হয়েছে আমাকে বল, নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? অনুশোচনা হচ্ছে আম্মু, অনুশোচনা ভূত কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। কিসের জন্য অনুশোচনা হচ্ছে?
কি করেছিস তুই? মায়ের কথা কানে আসতে ভয় পেল আনহা। ঘামতে শুরু করেছে সে। আমতা আমতা করে উত্তর দিল। যাও তো আম্মু, আমার কিছু হয়নি, কিছু করিনি আমি। কথা বাড়ালেন না আনহার আমও। চলে গেলেন সেখান থেকে। আনহা দ্রুত গিয়ে দরজাটা আটকে দিল। কান্না পাচ্ছে ওর। আনা ভুল করেছে, মায়ের মতো বড় আম্মুকে মেরে ফেলেছে সে। বারবার কানে পাচ্ছে ওনার ডাক। বাইরে গেলে এই ছোটবেলার স্মৃতি মনে পড়ে, যেদিকে তাকায় ওনাকে দেখতে পায়। শুধু মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করে আনহা, কি হলো এত কিছু করে? আনহা কি পেয়েছে অর্ণকে? সে তো অর্ণ সংসার করছে সুভার সাথে। তাদের ভালোবাসা বড় সুন্দর একটা সংসার রয়েছে। দুদিন পর হয়তো ঘর আলো করে রাজকন্যা বা রাজপুত্র আসবে। আনা কি পেল? কিচ্ছু পায়নি। ও তো অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সবার জন্য। যখনই নিজের করা ভুলের কথা মনে পড়ে আনার ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, কিন্তু পারে না। হাসি পায় তখনই নিজের উপরে। নিজেকে শেষ করে দেওয়ার ক্ষমতাটুকু নেই ওর মধ্যে। সময় পেরিয়ে গেছে 2-3 দিনের মতন। কিরণ আর কিয়ান দুজনের বাড়িতে বিয়ের আয়োজন চলছে। কিয়ানের রাগিনী রাগ করেছিল। অনেক চেষ্টা করে তার রাগ ভাঙিয়েছে কিয়ান। নিজের ভুলটা বুঝতে পেরেছে সে। কাজ আর অফিস নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে কিরণকে সময় দিতে পারেনি। সুভা সেদিন অরণ্যকে সবটা বুঝিয়ে বলেছিল। অরণ্যরও মনে হলো এবার কিরণ আর কিয়ানের বিয়ে দেওয়াটা উচিত। বাবা মায়ের সঙ্গে কথা বলে কিয়ানের পরিবারের সবার সঙ্গে কথা বলেছিল সে। কেউ আপত্তি করেনি। বিয়েটা তো হওয়ারই কথা ছিল অনেক আগেই। মাঝখানে এত কিছু হয়ে যাবে তা কল্পনাও ছিল না কারো। বাড়িতে বিয়ে মেহমানদের আনাগোনা চলছে। সকাল থেকে শাশুড়ির সাথে সাথে হাতে হাতে কাজ করছে শোভা। অবাক হচ্ছেন জাহানারা সুলতানা। এই মেয়েটা কিনা একসময় সারাদিন অফিস সামলাতো, বাইরে পড়াশোনা করতো। দেখতে যেমন সুন্দর তেমনি পড়াশোনা, কাজ সবকিছুতে পারফেক্ট। এত ভালো বৌমাকে প্রথমে তিনি কত কথা শুনিয়েছেন। ভাবলেন নিজের উপর রাগ হয় জাহানারা সুলতানা। অরণ্য এসে কিচেনের সামনে দাঁড়িয়ে দরজা উকি ঝুঁকি মারছে। বিষয়টা চোখে পড়তেই মুচকি মুচকি হেসে কিচেন থেকে বেরিয়ে গেলেন অরণ্যর আম্মা। অরণ্য তখনই সুযোগ বুঝে রান্নাঘরে ঢুকে পড়ল। কোমরের শাড়ি আঁচল গুজে গিন্নিদের মতন কাজ করছে শোভা। মাঝে মাঝে অরণ্য এই ভেবে আনন্দ হয়, এই অতি সুন্দরী মেয়েটি, গুণবতী মেয়েটি তার বউ। কাছে এসে শোভাকে হুট করে পেছন থেকে জড়িয়ে ধরল অরণ্য। মুখ ডোবালো শোভার ঘাড়ে। বিরক্ত হয়ে গভীর শ্বাস ফেলল শোভা। বলল, ছাড়বেন আমাকে? ছাড়বো বলে তো ধরিনি। কেন ধরেছেন? মুড এসেছে আবার? অরণ্য অলটাই মুডে থাকে দিনের বেলা, তাই প্র্যাকটিক্যালি কিছু করছি না। শোভা দাঁত কিরমির করে বলে উঠল অরণ্যকে, কারণ আমাকে নির্লজ্জ লোক। একটা কিউট গুলুমুলু মেয়েবাবু দাও, ছেড়ে দিব। অরণ্যর কথা শুনে হেসে ফেলল শোভা। এই কথা তার মুখে নতুন নয়। এই কয়দিনে অরণ্য এই আবদার কতবার যে করেছে তার হিসেব নেই। অরণ্যর এমন কথার উত্তরে কি বলবে বুঝে পায় না শোভা। চুপ করেই থাকে। তখন কিছু একটা নিতে কিচেনে এসেছে কিরণ। অরণ্য আর শোভাকে এভাবে দেখে গলা খাকারি দিয়ে মুখ ঘুরিয়ে বলল, আমি কিছুই দেখিনি, তোমরা চালিয়ে যাও। শোভার কানে কথাটা যেতেই সে অরণ্যকে ঠেলে দূরে সরাতে চাইল, কিন্তু অরণ্য এক চুলো চল না। ফিকুচকে কিরণের দিকে তাকিয়ে বলে উঠল, যা গিয়ে বরের মাথা খা, আমাদের বিরক্ত করিস না। কিরণ হাঁ করে অরণ্য আর শোভার দিকে তাকিয়ে রইল। অরণ্য তখন শোভাকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে ঝুড়ি থেকে একটা আপেল তুলে তাতে কাপড় বসালো। কিরণের দিকে চোখ গরম করে তাকাতে মুখ ফেংচি দেখিয়ে চলে গেল কিরণ। শোভাও একইভাবে অরণ্যর দিকে চোখ গরম করে তাকিয়ে বলে উঠল, চলে যান এখান থেকে। অরণ্য হেসে বলে শোভাকে, লাভবার্ড কাছে আসো। তুমি দূরে দূরে থাকো বলেই বাবু আসতে এত সময় লাগছে। তাই বলে রান্নাঘরে এমন করবেন? আপনার কি কখনোই কাণ্ডজ্ঞান হবে না? মুড আসলে আমি যেখানে সেখানে যা তা করে দিতে পারি। রান্নাঘর আর কি, তুমি আমি একসাথে একা রুমে আছি মানেই। পুরো কথা শেষ হওয়ার আগে শোভাও ওর মুখ চেপে ধরল। তখনই অর্ণর আম্মু এসে পড়লেন কিচেনে। বোঝা মাত্রই শোভা আর অর্ণ দুজনই সরে গেল একে অপরের থেকে। মাকে দেখে অর্ণ বেরিয়ে গেছে সেখান থেকে। কি যেন ভেবে হাসলেন জাহানারা সুলতানা। বৌমাকে চলে যেতে বললেন, বাকিটুকু কাজ তিনি করে নেবেন। কিরণকে সাজানো হয়েছে বিয়ে সাজে, লাল বেনারসি শাড়ি, গলায় হাতে সোনার গহনা। এমনিতে কিরণ সুন্দর, আজ বিয়ে সাজে ওর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। আয়নার সামনে বসে থাকা কিরণের মাথায় ওড়না টেনে দিল শোভা। কিছুটা ঝুঁকে ওর দিকে তাকিয়ে বলল,
ননদিনীর রূপের আগুনে আজ আমার ভাইয়া পাগল হবে। কিরণ হাসলো শুধু, কথা না বলে চুপ করে বসে রইল। জানারা সুলতানা রুমে এসেছেন মেয়েকে দেখতে। শোভা এখনো রেডি হয়নি দেখে তাকে বারবার বলছেন যেন সে গিয়ে রেডি হয়ে নেয়। শোভাও শুনল শাশুড়ির কথা, চলে গেল কিরণের রুম থেকে। রুমে এসে শোভা চোখ আটকে গেল বিছানার উপর রাখা নীল শাড়িতে। পাশে গয়না রাখা আছে, খুব যত্ন করে সব সাজিয়ে রেখেছে কেউ একজন। শোভার বুঝতে বাকি নেই এটা অরণ্যরই কাজ। ঠিক তখনই পেছন থেকে এসে অর্ণব জড়িয়ে ধরল শোভাকে। বিরক্ত হয়ে সে বলল, ছাড়ুন আমাকে। অরণ্য শোভার পিঠে চুল ছড়িয়ে দিয়ে চুমু দিয়ে বলল, দুষ্টু ইশারায় তুমি তো আমাকে কাছে ডাকলে, এখন পালাই পালাই করছো কেন? শোভা ঘুরে তাকিয়ে বলল অরণ্যকে, আপনি কি কখনোই ভালো হবেন না? আমি খারাপ ছিলাম কবে? আমি চেঞ্জ করব, বের হন রুম থেকে, দরকার করিয়ে দেই, বিলিভ মি, অন্য কিছু করব না। নেই। তোমারও তাহলে শাড়ি পরে বাইরে যাওয়ারও দরকার নেই, থাকো তুমি এখানে। মানে? অরণ্য উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। শোভা বাধ্য হয়ে তার কথা শুনল। নিজের পরিকল্পনায় সফল হয়েছে বুঝতে পেরে রাজ্য জয় করা হাসি দিল অরণ্য। এগিয়ে এসে বিছানায় রাখা শাড়িটা হাতে তুলে নিল। পুলিশ সজ্জিত স্টেজে বরের সাজে বসে আছে কিয়ান। আশেপাশে অরণ্যের বন্ধু বান্ধব আর পুচকি কাজিনরা সবাই ঘিরে রেখেছে তাকে। বিরক্ত হলেও কিছু বলছে না কিয়ান। ঠিক তখনই শোভা এলো। কিয়ান চোখের ইশারায় কাছে আসতে বলল বোনকে। শোভাও শুনল ভাইয়ের কথা। কিয়ানের কাছে এসে বসতেই ফিসফিস করে শোভাকে বলল, কিয়ান, এই বানরের দলের হাত থেকে আমাকে বাঁচা। এরা এত পেঁচাল পাচ্ছে, আমার মাথা ধরে গেছে। আজকের দিনটা সহ্য করে নাও ভাইয়া, এমন করলে হবে? মানুষ বলবে বরের ধৈর্য শক্তি কম। আর কত তাড়াতাড়ি তোর ননদকে নিয়ে আয়, আমি বাড়ি যাব। শোভা হা করে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। কিয়ানের কথা শুনে হাসি পাচ্ছে ওর। হাসি সামলাতে পারলো না শোভা। কিছুক্ষণ চুপ থেকে ফিক করে হেসে দিল। দূর থেকে দাঁড়িয়ে শোভার এই সুন্দর হাসি কেউ একজন মুগ্ধ হয়ে দেখছে। কিরণকে নিয়ে আসা হয়েছে স্টেজে, পাশাপাশি বসেছে দুজন। মাঝখানে পাতলা কাপড় টানা হয়েছে। কিয়ান বারবার তাকিয়ে দেখার চেষ্টা করছে কিরণকে। মনে মনে সে খুশি, সে এতদিন পর সে কাঙ্ক্ষিত দিনটি এসেছে। আজকে কিয়ান তার ভালোবাসাকে নিজের করে পেতে চলেছে। কিরণ মাথা তুলে তাকালো, তখন দেখতে পেল কিয়ানকে। গোল্ডেন রঙের শেরওয়ানি পরেছে কিয়ান, মাথায় মুকুট দেওয়াতে একেবারে রাজপুত্রের মতো লাগছে কিয়ানকে। আনমনি হেসে উঠল কিরণ। কাজী সাহেব এসে বিয়ে পড়লেন, 3 কবুল বলে বিয়ের সম্পর্ক বাঁধলেন। বাধা পড়ল কিরণ আর কিয়ান দুজনে। কিরণ একটু সময় নিলেও শেষ পর্যন্ত কবুল বলল। অরণ্য তার বোনকে বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল। বুঝিয়ে বলল কান্নাকাটি না করতে, প্রতিদিন কি অরণ্য দেখা করে আসবে তার সাথে। ভাইয়ের কথা শুনে কিরণও শান্ত হলো। কিরণের সময় হয়েছে চলে যাওয়ার, কান্নাকাটির রোল পড়েছে বাড়িতে। শোভারও কেমন কষ্ট হচ্ছে। এসেছে পর থেকে বোনের মতো যত্ন করেছে কিরণ, তাকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ভেবে খারাপ লাগছে অনেক। কিন্তু নিজের ভাইয়ের উপর বিশ্বাস আছে শোভার। যাই হয়ে যাক, ভালো রাখবে সে কিরণকে। অরণ্য কিরণের হাতে ধরে গাড়িতে তুলল। অরণ্য কিরণকে হাত ধরে গাড়িতে তুলল। পাশে বসলো কিয়ান। গাড়ির গেটটা শব্দ করে বন্ধ করলো অরণ্য। কিয়ানের দিকে ফিকুচকে তাকালো। কিয়ানও চোখ পাকে তাকালো তার দিকে। কান্নার মাঝেও হাসি পেল কিরণ আর শোভার। গাড়ি ছাড়তে কিয়ানের মাথার চুল টেনে পড়ল। মেয়েদের মতো তোমাদের এই চুলোচুলি করা কি বন্ধ হবে না? তোমার ভাইকে কিছু বললে না কেন? যত দোষ সব কিয়ান ঘোষ। কিরণ চুপ করে গেছে, কথা বলেনি আর। তবে কিয়ান আর অরণ্যর এই চোখে চোখে ঝগড়া দেখে মনে মনে হাসছে সে। ফুল দিয়ে সাজানো বিছানার ঠিক মাঝখানে বসে আছে কিরণ। বিয়ের সাজটা রয়ে গেছে তার এখনো। কিরণ অপেক্ষা করছে কিয়ানের জন্য। অনেকক্ষণ পর দরজা খোলার শব্দে কানে আসলো তার। তাকালো কিরণ সেদিকে। ফোনে কারোর সাথে কথা বলতে বলতে কিয়ান এসেছে রুমে। কথা হলো, ফোনটা হাত থেকে রেখে তাকিয়েছে কিরণের দিকে। কিরণের রাগান্বিত মুখশ্রীটা নজর আসলো কিয়ানের। তোমার ওই জাওরা ভাইয়ের সাথে আমার বোনকে কেন বিয়ে দিয়েছি জানো? শুধু তোমাকে ভালোবাসি বলে। তবুও তুমি আজকের দিনে হুলো বিড়ালের মতো গাল ফুলিয়ে তাকিয়ে থাকবে আমার দিকে? সব সময় সব বিষয়ে আমার ভাইকে টেনে আনেন কেন আপনি? তোমার ভাই আমার শত্রু লাগে তাই। কিরণ রাগে মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। কিয়ান পাশে বসে একের পর এক কথা বলেই যাচ্ছে তাকে। এইদিকে গায়ে শাড়ির গহনা খুব বিরক্ত করছে কিরণকে।
মাথার ওড়নাটা টেনে খুলতে যাবে, কিয়ান তখনই বলে উঠল, তুমি কষ্ট করে খুলছো কেন? এগুলো তো আমার কাজ। কিরণ চোখ গরম করে কিয়ানের দিকে তাকিয়েছে। কিয়ান তো পাত্তা দিল না, হ্যাচকা টানে কাছে নিয়ে আসলো ওকে, চুমু দিল কপালে। কিরণ চুপ করেই গেল, তখন হাসলো মনে মনে। কিরণকে ঘুরালো অন্যদিকে, মাথার ক্লিপ ফুলগুলো খুলে দিল এক এক করে। শাড়ির পিনটা খুলতে যেতে কিরণ হাত চেপে ধরলো কিয়ানের। কিয়ান বুঝল বই লজ্জা লাগছে, কিছু না বলে আবারও ঘুরালো ওকে সামনের দিকে। কিরণের ফর্সা পিঠে এসে পড়া চুলগুলো যত্ন করে একপাশে সরিয়ে দিল কিয়ান পরপর কয়েকটা চুমু দিয়েছে কিরণের নগ্ন পিঠে। প্রতিবারই কিয়ানের ঠোঁটের উষ্ণ স্পর্শে কেঁপে উঠেছে কিয়ান এগিয়ে গিয়ে নিজের দাঁতের সাহায্যে কিরণের ব্লাউজের ফিতাটায় খুলতে কিরণ ঘুরে তাকিয়েছে। কিয়ান হাসল, কিরণের ঠোঁট জোড়া চেপে ধরল ও ঠোঁট দিয়ে। কিরণ নিজের হাত বুলালো কিয়ানের ঘন চুলের ভাঁজে। এবার শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে কিরণের। কিয়ান হয়তো বুঝলো এটা, ছেড়ে দিল সে কিরণকে। ঠোঁটে স্লাইড করে কিরণের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, রেডি তো? কিসের জন্য? একটা সুন্দর রাতের জন্য। লজ্জাবতীর ন্যায় নুইয়ে পড়লো কিরণ, মুখ লুকালো কিয়ানের বুকে। কিয়ানের মুখে শ্বাস পড়ছে কিরণের ঘাড়ে। মুখ তুলে তাকালো সে কিয়ানের সুন্দর মুখপানে। কিয়ানের মায়া ভরা এই চাহনি আর ভালোবাসাটাকে সায় না জানিয়ে পারল না সে। কিরণ গলা আঁকড়ে ধরেছে কিয়ানের। প্রেয়সীর সম্মতি পেয়ে দেরি করেনি কিয়ান, উম্মাদের মতো ঝাঁপিয়ে পড়েছে ওর ছোট্ট শরীরের উপরে। শরীরের শাড়িটা কবে খুলে মেঝেতে পড়ে গেছে কিরণের খেয়াল নেই সেই দিকে। সে ডুবে আছে কিয়ানের ভালোবাসায়। পুরো শরীর জুড়ে কিয়ানের ঠোঁটের স্পর্শ আর হাতের অবাধ্য বিচরণ পাগল করে দিচ্ছে তাকে। সব ভুলে কিয়ান ডুব দিয়েছে কিরণের মাঝে। কিরণও সায় জানাচ্ছে কিয়ানের ভালোবাসাটাকে। ঘুম ভেঙেছে কিয়ানের, চোখ খুলতেই কিরণের মায়াবী চেহারাটা নজরে আসছে তার। নিশ্চিন্তে সে ঘুমিয়ে আছে। কিয়ানের বাহু টরে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কিয়ানকে। কিয়ানের মনে পড়লো রাতের কথা। নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। কিয়ান নিজেও কিরণের মতো করে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে, আবারও বাড়ি জমালো। ঘুমিয়ে আছে। অন্ধকার রুমের দরজাটা কেউ ধাক্কা দিচ্ছে, কিছুটা ফাঁক করেছে। সেই ফাঁক দিয়ে বাইরে থেকে আলো এসে পড়েছে আনহার চোখে মুখে। হঠাৎ রুমে আলো আসায় বিরক্তিতে চোখ মুখ কুচকে বন্ধ করে নিয়েছে সে। আস্তে আস্তে চোখ খুলে আনহা তাকিয়েছে দরজার দিকে। মনে হলো চেনা পরিচিত কেউ দাঁড়িয়ে আছে সেখানে। ভালো করে দেখলে বুঝতে পারলো আনহা মানুষটা ওর বড় আম্মু। বুকের ভিতরে কেঁপে উঠেছে আনহার। ভয় কিছুটা পিছিয়ে গিয়েছে, চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠেছে। কিছুক্ষণ পর মনে হলো কেউ ওর সামনে এসে বসেছে হাঁটু গেড়ে। ভয় ভয়ে চোখ খুলে তাকালো আনহা। দেখতে পেল অরণ্য। মনের মধ্যে থাকা সব ভয় ডর কোথাও যেন উড়ে গেল ওর। মনে হলো অনুশোচনা বোধ থেকে বারবার সব জায়গায় ওর বড় আম্মুকে দেখতে পারছে। আনহা ওর চোখের পানি মুছে তাকিয়েছে অরণ্যর দিকে। এই মানুষটাকে আনহা বড্ড ভালোবাসে। কেন ভালোবাসে সে নিজেও জানে না। কতদিন পর সে আবারও সামনে থেকে দেখছে অরণ্যকে। অরণ্যর কণ্ঠ, হাসি মাখা মুখটা মিস করছিল আনহা। ইচ্ছে হলো দু হাতে শক্ত করে জড়িয়ে ধরবে অরণ্যকে। আগে পরে কি হবে বা হতে পারে না ভেবে আনহা জড়িয়ে ধরতে চাইলো অরণ্যকে, কিন্তু থেমে গেল ওর কথায়। চোখ মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে আনহাকে বলে উঠেছে অরণ্য। কি পেলি এসব করে? আনহা ভরকালো শুকনো ঝোঁক গিলে বলল অরণ্যকে, কি করেছি আমি? কি করেছিস জানিস না? আনা কথা না বলে চুপ করে রইল। অরণ্যর কথায় বুঝতে বাকি নেই ওর। অরণ্য জেনে গেছে সবটা। সুভা অরণ্যের বিয়ে ভাঙা থেকে শুরু করে আগে পরে যা হয়েছে সবটা আনহার কাজ। সুভার আমর মৃত্যুর জন্য যে একটু হলেও আনহা দায়ী, এটাও কি অরণ্য জেনে গেছে? ভয় হলো আনহার, ঘামতে শুরু করেছে ও। আবার অসহায়ের মতো তাকিয়ে বলল অরণ্যকে, আমাকে ভালোবাসলি না কেন অরণ্য? খুব কি ক্ষতি হয়ে যেত আমাকে ভালোবাসলে? তুই আমাকে একটুখানি ভালোবাসলে আমি সব কিছুই করতাম না, বিশ্বাস কর। ভালোবাসা মন থেকে আসে আনহা। তোকেও কেউ একজন নিজের সবটা দিয়ে ভালোবাসতো, নিজের করে চাইতো। তুই কেন বুঝলি না তার ভালোবাসা? আনা হাসলো অরণ্যর কথায়। ভালোই কথা কাটাতে জানে অরণ্য। কি সুন্দর করে ওর করার প্রশ্নকে ফিরিয়ে দিল। অরণ্যর ফোনে রিং হচ্ছে বারবার। কেউ কোনো দরকারি কল দিচ্ছে ওকে। দেরি না করে চলে গেল আনহার রুম থেকে। দরজার সামনে গিয়ে আবারও ফিরে তাকালো। দীর্ঘশ্বাস ছাড়লো আনহাকে দেখে। আনা এখনো অসহায়ের মতো তাকিয়ে আছে অরণ্য যাওয়ার পানে। কি বললো অরণ্য তাকে?
কে তাকে ভালোবাসে। আদৃশ? আনহারও এমন মনে হলো আদৃশ সত্যি তো আনহা বারবার আদৃশকে ফিরিয়ে দিয়েছে। আনহা ভুল জানা সত্ত্বেও আদৃশ ওকে যে বারবার সাপোর্ট করে গেছে সব অবস্থাতেই, তাকে আনহা সবসময় অবহেলা করেছে যেভাবে আনহাকে করেছে অরণ্য। আনহা বুঝতে পারছে আদৃশের কেমন লাগছিল তখন, কিন্তু আদৃশের ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতাই তো ওর নেই। এই সুন্দর পৃথিবীতেও ওর মতো পাপীর বেঁচে থাকার কোনো দরকারই নেই। বিয়ের পর কোথাও বেড়াতে যাওয়া হয়নি অরণ্য সোফার। কিরণ আর কিয়ানের বিয়েরও বেশ কয়েকদিন হয়ে গেছে। অরণ্যর আম্মু বারবার বলছিলেন শোভাকে নিয়ে কোথাও ঘুরে আসতে, কাজের চাপ অরণ্য তখন মানা করেছিল, তবে আপাতত সে ফ্রি আছে, তাই ভাবলো ঘুরতে যাবে সবাই মিলে। আজকে শোভা আর অরণ্য কিরণের ঘুরতে যাওয়ার কথা। শোভার বরাবরই পাহাড় পছন্দ, কিরণেরও কিছুদিন আগে সাজেক যেতে চেয়েছিল। হুট করে অরণ্য মাথায় আসলো কথাটা, তাই বেশি কিছু না ভেবে ঘুরতে যাবে বলে ওই জায়গাটা সিলেক্ট করেছে। আদৃশকেও জোরাজোরি করে সাথে নিয়েছে অরণ্য। তারা যেখানেই যাচ্ছে মিহির বেড়ে ওঠা ওখানেই। আদৃশ না বললেও বুঝতে পারে অরণ্য মিহিকে একটু হলেও পছন্দ করে। আদৃশ এখানকার সবকিছু ছেড়ে ছেড়ে বেশ অনেকদিন আগে মিহি চলে গেছে। কারণটা আদৃশই বুঝতে পারলেও মিহিকে আটকানি সে। আদৃশ নিজেকে প্রশ্ন করে মাঝে মধ্যে সে কি মিহিকে পছন্দ করে, কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও যে এখনো রয়ে গেছে আনহা। তাকে ভুলে নতুন করে নিজের জীবন সাজাবে কিভাবে আদৃশ? এদিকে শোভার শরীরটা খুব খারাপ লাগছে। অর্ণর বলেনি চিন্তা করবে তাই, কিন্তু মাথাটা ঘুরছে বিরক্ত লাগছে ওর। আদৃশ ড্রাইভ করছে, পিছনের সিটে শোভা আর অর্ণ বসে আছে। কিয়ান আর কিরণ আসছে তাদের গাড়ি নিয়ে। অরণ্য লক্ষ্য করছে শোভাকে, কেমন ঘামছে, বারবার মাথায় হাত চেপে ধরছে। চিন্তা হলো অর্ণ। শোভার মাথা নিজের বুকে চেপে ধরে উদ্বিগ্ন হয়ে বলল তাকে, লাভবার্ড, কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। কিছুই হয়নি, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। অর্ণ শোভার থেকে চোখ সরিয়ে আদৃশের দিকে তাকিয়ে ওকে গাড়ি ঘুরতে বলল। এইদিকে শোভা আদৃশকে মানা করছে গাড়ি না ঘোরাতে। আদৃশ মনে মনে বকা দিচ্ছে শোভা ও অরণ্যকে। এই দুইজনের মতের অমিল হওয়া স্বাভাবিক, কিন্তু আকাশের জায়গা আজকে আদৃশ বেচারি ফেসে গেছে। আদৃশ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে রেগে তাকিয়েছে শোভা অরণ্যর দিকে, গম্ভীর কণ্ঠে বলছে তাদেরকে, তোমরা আগে ঠিক করো যাবে কিনা। অরণ্য এখনো কথা বলেই যাচ্ছে। শোভা মেজাজ দেখিয়েছে অরণ্যকে বলে উঠেছে, থামবেন আপনি? অরণ্য শোভার ছোটের দিকে তাকিয়ে দুষ্টিমোর হাসি দিয়ে বলছে, শুরুই তো করিনি, থামবো কি? আদৃশ বেচারা মুখ ঘুরিয়ে নিয়েছে অন্যদিকে। এই অরণ্য ডাবল মিনিং কথার মানে ভালো করেই বুঝেছে আদৃশ। শোভা পাত্তা দিল না অরণ্যর কথার। আদৃশকে উদ্দেশ্য করে বলল, আদৃশ ভাইয়া গাড়ি স্টার্ট দিন, ডিসিশন ফাইনাল, আমরা যাচ্ছি। না, আমরা বাসায় যাব। আমার কিছু হয়নি। বেশ অনেকক্ষণ তর্কাতর্কি করলো দুজনে। ওটার সময় আদৃশ বেচারা মাথায় হাত ঠেকে বোকার মতো তাকিয়েছিল অরণ্য ও শোভার দিকে। অরণ্য হার মানলো বইয়ের জেদের কাছে। আদৃশকে গাড়ি স্টার্ট দিতে বললো আবারও। শোভার তেরামি দেখে মেজাজ খারাপ হয়ে গেছে অরণ্যর, কিন্তু আপাতত ঝামেলা করতে চায় না সে, তাই চুপ আছে। শোভার দিকে না তাকিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে অরণ্য। শোভার কেমন হাসি পাচ্ছে অরণ্য রাগান্বিত চেহারাটা দেখে। অরণ্যর কাঁধে মাথা রাখলো শোভা, শান্তির নিঃশ্বাস ছাড়লো সে। অরণ্য মুচকি হেসে শোভার কপালে চুমু দিল আলতো করে। সময়টা শীতকাল, চারিদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। এই সবুজে ঘেরা সুন্দর পরিবেশ আর শীতল আবহাওয়া যে কারোর মন ভালো করে দিতে বাধ্য। অন্য সবাই এসে একটা রিসোর্টে উঠেছে। এখান থেকে পাহাড় ও মেঘের অপূর্ব দৃশ্য দেখার সুযোগ আছে। শোভা দাঁড়িয়ে আছে জানালার সামনে, চোখ বন্ধ করে শান্তি নিঃশ্বাস ছাড়ল সে। বাইরের দৃশ্য দেখে মনে হচ্ছে সে মেঘের রাজ্যে আছে। শোভার বরাবরই পাহাড় আর সমুদ্র পছন্দ। অন্য কিভাবে যেন জেনে নিয়েছে ও সব পছন্দ অপছন্দের কথা। এই কয়েক মাসে ওদের সম্পর্কটা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। মাঝে মধ্যে মন খারাপ হলে অরণ্য শোভাকে লং ড্রাইভে নিয়ে যায়। তার মন ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে অরণ্য। অরণ্যর এত যত্ন দেখলে মাঝে মধ্যে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হয় শোভার। শোভা দাঁড়িয়ে ছিল, কেউ একজন এসে পেছনে থেকে জড়িয়ে ধরল ওকে। চেনা পারফিউমের ঘ্রাণ আর মানুষটির স্পর্শে বুঝতে বাকি নেই এটা অরণ্য। অরণ্য চোখ বন্ধ করে নিজের মুখ ডুবিয়েছে শোভার গলায়। বিরক্ত হচ্ছে শোভা,
অরণ্যকে সরিয়ে দিতে চাইছে নিজের থেকে। অরণ্য রেগে তাকিয়ে ওর দিকে গম্ভীর কণ্ঠে বলে উঠেছে, সমস্যাটা কি তোমার? ভালো লাগে না আমার ছোঁয়া? কি চাইছেন আপনি? কিছু একটা ভেবে অরণ্যর মুখ থেকে রাগ সরে গেল মুহূর্তে। আবারও সুভার কাছে গিয়ে জড়িয়ে ধরে গালে চুমু দিল, তার কানের কাছে গিয়ে বলল, একটা বাবু চাই আমার। চোখ বন্ধ করে শ্বাস ফেলল শোভা। কিছুই বলল না অরণ্যকে। শোভা নীরব আছে। অরণ্যর ছোঁয়া বিরক্ত হচ্ছে বুঝতে পেরে অরণ্য মেজাজ দেখে চলে গেছে রুম থেকে। পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে গেছে আঁকা বাঁকা পিচ ঢালা পথ। শোভা আর অরণ্য হাঁটছে পাশাপাশি। কিয়ান আর কিরণ অন্যদিকে গিয়েছে। আদৃশ শোভাদের পিছু পিছু আসছে। মাঝে মধ্যে আবার প্রকৃতির ছবি তুলছে। কালো রঙের একটা সুন্দর শাড়ি পরেছে শোভা। চুলগুলো তার কোমর পেরিয়েছে এখন। বাতাসে শোভার খোলা চুলগুলো বারবার বিরক্ত করছে ওকে। অরণ্য হুট করে শোভার হাত ধরে নিজের কাছে নিয়ে এলো। ওখানেই দাঁড়িয়েই এলোমেলো হাতে বেনি করে দিল শোভার খোলা চুলে। শোভা কথা বলেনি একটা। রোবটের মতো দাঁড়িয়েছিল যতক্ষণ না অরণ্য ওকে নড়তে বলছে ওভাবে ছিল। আদৃশ এর মধ্যে আবারও বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছে অরণ্য আর শোভার। মনে মনে হাসছে আর ভাবছে আদৃশ, এই মেয়েটার প্রতি কিনা অরণ্যের এত রাগ ছিল। সব সময় কষ্ট দিতে চাইতো শুভাকে। শোভা আমার মৃত্যুর পর একে একে সবটাই খোলাসা হয়েছে অরণ্যর কাছে। শোভার প্রতি তার রাগ সরে গিয়ে এক আকাশ পরিমাণ ভালোবাসার সৃষ্টি হয়েছে। ওদের এই সুন্দর সম্পর্কটা দেখলেও ভালো লাগে আদৃশের। আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি আসার পূর্বাভাস দিচ্ছে। অরণ্যর মনে হলো এবার তাদের রিসোর্টে ফেরা উচিত। আদৃশও ফিরে যাওয়ার কথা বলল অরণ্যদের। চলেই যাচ্ছিল তারা। কোথা থেকে এক পাহাড়ি মেয়ে এসেছে কান্না করতে করতে কিছু একটা বলছে অরণ্যকে। অরণ্য মেয়েটাকে শান্ত হতে বলল। কি সমস্যা হয়েছে বুঝিয়ে বলতে বলল তাকে। মেয়েটার কথা অরণ্য বুঝলো। মেয়েটার ভাই অসুস্থ হয়ে পড়েছে। তাদের সাহায্য করার মতো কাউকে খুঁজছে পাচ্ছে না মেয়েটা। অরণ্য মায়া হলো মেয়েটার জন্য। আশ্বাস দিল তাকে সাহায্য করবে সে। আদৃশকে বলল সুভাকে নিয়ে রিসোর্টে যেতে। অরণ্য আসছে একটু পরে, কিন্তু সুভার মন মানছে না অরণ্যকে একা ছাড়তে। ওর হাত ধরে বসে আছে তখন থেকে। অরণ্য হাসলো সুভার বাচ্চামি দেখে। আলতো করে ওর কপালে চুমু দিয়ে বলল সুভাকে, আমি যাব আর আসবো, চিন্তা নেই। অরণ্য কথা শেষ না হতে উত্তর দিল শোভা, আমিও আপনার সাথে যাব। না, তোমার শরীর খারাপ। রিসর্টে ফিরে খাবার খেয়ে শরীরের এনার্জি বাড়াও, তাহলে আমার একটু সুবিধা হয়। আদৃশ কেসে উঠেছে অরণ্যর কথা শুনে। শোভা লজ্জা পেয়ে মাথা নুইয়ে নিয়েছে। মনে মনে বকাছকা দিচ্ছে অরণ্যকে। মেয়েটা হাঁটছে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে। অরণ্য আসছে তার পাশে পাশে। হাঁটতে হাঁটতে কখন যে খাদের সামনে চলে এসেছে খেয়ালই নেই অরণ্যর। এখন তার নিজেরই কেমন খটকা লাগছে। মেয়েটা কি মিথ্যে বলে নিয়ে এসেছে তাকে? অরণ্য মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু তোমার অসুস্থ ভাই কোথায়? মেয়েটার বদলে চোখের সামনে রাইয়ানকে দেখতে পেল অরণ্য। চোখে মুখে রাগ নিয়ে তাকিয়ে আছে সে অরণ্যর দিকে। রাগ হওয়াটা স্বাভাবিক। অরণ্যের জন্যই রাইয়ান একটা চোখ হারিয়েছে। হাতটা অকেজ হয়ে পড়ে আছে। রাইয়ানের এই অবস্থা দেখে অরণ্যর অনুশোচনা হচ্ছে না একটু। ও যা করেছে তার শাস্তি হিসেবে তো এইটুকু কিছুই না। শাস্তি এখনো বাকি রাইয়ানে। কিন্তু আজ এই নিঃশব্দ জায়গাতে রাইয়ান কেন ডেকে এনেছে অরণ্যকে? অরণ্য কিছু বলবে তার আগে রাইয়ান ওর হাতে থাকা শক্ত স্টিলের টুকরোটা দিয়ে আঘাত করেছে অরণ্যর মাথায়। সাথে সাথে মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করেছে। চোখ মুখ আর গায়ের সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে অরণ্য। চারিপাশ অন্ধকার লাগছে, মাথাটা ঘুরছে ও রাইয়ান হাসতে হাসতে বলছে অরণ্যকে, কালকের খবরের কাগজের হেডলাইন থাকবে, নামি দামি হসপিটালের নাম করা হার্ট সার্জন ডক্টর শেহরাজ অরণ্য আজ এই মুহূর্তে পৃথিবীতে নেই। তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে রে। মরার আগে তোর লাভ বার্ডের মুখটাও দেখতে পারলি না। রাইয়ানের মুখে সুভাকে দেওয়া অরণ্যর নামটা শুনে রাগ মাথায় চড়ে গিয়েছে। নিজের সর্বশক্তি দিয়ে লাথি মেরেছে রাইয়ানকে। রাইয়ান গিয়ে ছিটকে পড়েছে কিছুটা দূরে। হাসছে অরণ্য। ও ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা সহ্য হচ্ছে না রাইয়ানের। উঠে দাঁড়িয়ে দ্রুত ছুটে গেল অরণ্যর কাছে। খাদে ফেলে দিবে বলে ধাক্কা দিতেই যাচ্ছিল তাকে। রিসোর্ট থেকে বেরোনোর সময় মিহিকে মেসেজ পাঠিয়েছিল অরণ্য। মিহি তখন দেখছিল অরণ্যদের সঙ্গে আদৃশ আছে, তাই কাছে গিয়ে কথা বলেনি। তবে যখনই দেখলো অরণ্য মেয়েটার সাথে হেঁটে আসছে, এদিকে মিহিও তার পিছু নিয়েছিল। মাত্রই মিহি এসে দাঁড়িয়েছে অরণ্য আর রাইয়ানের সামনে।
কি হয়েছে দেখে সাথে সাথেই কানে 2 হাত চেপে অর্ণর নাম ধরে চিৎকার দিয়ে উঠেছে মিহি। রাত হতে চলল, বাইরে বৃষ্টি হচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছে সুফা। দরজা খোলার আওয়াজ কানে আসলো ওর। মনে হলো অরণ্য এসেছে, এই ভেবে দাঁড়িয়ে রইল সেখানে। কিন্তু সুফার ভাবনার ভুল ছিল। অর্ণর জায়গা কিরণ এসেছে ওর রুমে। চিন্তিত হয়ে বলছে সুফাকে,